মাসিক শুরুর পর থেকে নারীর জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা অনিয়মিত মাসিক। অনিয়মিত মাসিক হবার পেছনে আবার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হরমোনজনিত কারণ। আমরা এই সমস্যার মূলে যাবার চেষ্টা করব, চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের বিষয় আমরা দিয়েছি অনিয়মিত মাসিক ও হরমোনজনিত সমস্যা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফৌজিয়া আনার, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, BIHS জেনারেল হাসপাতাল। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার সানজিদা ইসলাম, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও SK ফার্মা লিমিটেড। ডাক্তার ফৌজিয়া আনার, আপনার কাছে জানবো যে নিয়মিত মাসিক এবং অনিয়মিত মাসিক খুবই কমন একটি বিষয়, আপনার কাছে আবারও নতুন করে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে থাকি যে আমরা নিয়মিত মাসিক বা অনিয়মিত মাসিক সেটার ডেফিনেশন বা সংজ্ঞাটা জানা জরুরি। রোগীরা অনেক সময় আমাদের কাছে আসেন যে তার মাসিক 4-5 দিন দেরি হচ্ছে বা কম বেশি হচ্ছে, সেটা নিয়ে তারা অনেক টেনশন করেন বা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে সাধারণত গড়ে একজন নারীর প্রতি 28 দিনের একটা গড় ব্যবধানে একটা মাসিক হয়ে থাকে। সাধারণত বলা হয় যে 21 থেকে 35 দিন পর্যন্ত এটা তারতম্য হতে পারে, অর্থাৎ একজন নারীর দুটো সাইকেল বা পিরিয়ডের মধ্যে 21 থেকে 35 দিন পর্যন্ত গ্যাপ থাকতে পারে এবং এটা স্বাভাবিক বলে ধরা হয়। 21 দিনের কম যদি হয় বা কোনো নারীর যদি 35 দিনের বেশি ব্যবধানে যদি মাসিকটা হয়ে থাকে, তখন আমরা তাকে অনিয়মিত মাসিক বলে চিহ্নিত করে থাকি। এবং অনিয়মিত মাসিকের বেশ কিছু কারণ রয়েছে, যেটা কিনা একটা নারীর বিভিন্ন বয়সে বিভিন্ন পর্যায়ে হতে পারে। যেমন ধরুন, কোনো নারীর যখন প্রথম মাসিক শুরু হয়, যেটাকে আমরা মেনার্কি বলে থাকি, সেই সময়ে 1-2 বছর তার মাসিকটা এরকম অনিয়মিত হতে পারে। আমরা এক্ষেত্রে রোগীদেরকে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে থাকি। তারপর কোনো নারী যখন সন্তান গর্ভধারণ এবং তারপরে বাচ্চা প্রসবের পরে যে সময়টুকু থাকে, সেই সময় তার এক ধরনের অনিয়মিত মাসিক হতে পারে এবং সেটা 1 বছর পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ। সেই সময় আমরা রোগীকে বলি বা খুব বেশি টেনশন না করার পরামর্শ দিই। এবং একজন নারীর মাসিক যখন বন্ধ হওয়ার পথে, যেটাকে আমরা মেনোপজ বলি, সাধারণত 45 বছর বয়সের পর শুরু হয়, সেই সময়টাকে তার একটা অনিয়মিত মাসিকের টেন্ডেন্সি দেখা দেয় এবং সেটাও 1-2 বছর পর্যন্ত থাকতে পারে। এবং সেই সময় আমরা তাকে বলি যে এটা একটা স্বাভাবিক বা তার জীবনচক্রের একটা স্বাভাবিক পর্যায়ের দিকে সে যাচ্ছে, সেই সময় আমরা তাকে টেনশন না করার পরামর্শ দিই। তো এই ধরনের কিছু ব্যাপার ছাড়া, এই আমি একটু আগে যে বললাম যে ডিউরেশনটা 21 দিনের কম এবং 35 দিনের বেশি যদি কোনো নারীর মাসিকের সমস্যা থাকে বা মাসিকে গ্যাপ থাকে, তখন আমরা তাকে বলি যে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সানজিদা ইসলাম, আপনার কাছে জানবো যে এটির একেবারে সাধারণ কারণগুলো তো জানতে চাই বা কিছুটা জানলামও, হরমোনজনিত সমস্যাগুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। হরমোনজনিত যে সমস্যাগুলো সবচেয়ে বেশি আমরা পাই, সেটা হচ্ছে থাইরয়েডের যদি সমস্যা থেকে থাকে। থাইরয়েডের মধ্যে যদি হাইপোথাইরয়েডিজম, যেটাকে আমরা জানি হরমোন কম থাকা, অথবা হাইপারথাইরয়েডিজম, যেটা হচ্ছে হরমোন বেশি থাকে, দুটো কারণেই কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে আরও একটা কমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা এখন খুবই কমন আমাদের প্রত্যেকটা নারীর কাছে। যে ওভারিতে যদি হরমোন পলিসিস্ট থাকে, তখন হরমোন একটা ইমব্যালেন্স হয়ে যায়, যেটা এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনটা ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এছাড়াও ব্রেন থেকে একটা হরমোন আছে প্রোল্যাকটিন লেভেল যদি হাই থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। আর একটা হচ্ছে কর্টিসল হরমোন যদি বেশি থাকে, অধিক থাকে, তাহলে কুশিং সিনড্রোম নামক একটা রোগ হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। এই হরমোনগুলোর জন্যই আসলে অনিয়মিত মাসিক প্রধানত দায়ী থাকে। অনিয়মিত মাসিক নিয়ে সমস্যাগুলো যখন হরমোনজনিত হয় বা সাধারণ কারণ হয়, মানে কোন পর্যায়ে এসে ওই রোগীকে আপনারা পান বা তারা আপনাদের কাছে আসে? সাধারণত মাসিকের সমস্যার জন্য বেশিরভাগ রোগী গাইনি বিশেষজ্ঞের কাছে যান বা শরণাপন্ন হন। তো গাইনি বিশেষজ্ঞ বিশেষ করে হরমোনের পাশাপাশি কিন্তু আরও কিছু কারণ আছে, যেমন ইউটেরাসের কোনো সমস্যা যদি থেকে থাকে, সাধারণত সেসব কারণে কিন্তু অনিয়মিত মাসিক হয়। সো গাইনি ডক্টররা সাধারণত চেক আপ করে ইউটেরাসের জনিত যেসব সমস্যাগুলোর জন্য মাসিকের অনিয়মিত সমস্যা দেখা দেয়, তো সেগুলো চিকিৎসা দিয়ে থাকেন। এবং যদি তারা ধরতে পারেন যে একটা হরমোনজনিত কারণে এই সমস্যাটা হচ্ছে, তখন সাধারণত রোগীগুলো রেফার্ড হয়ে আমাদের কাছে আসে। এছাড়াও রোগীরা আজকাল অনেক সচেতন। অনেক রোগী যখন তার মাসিক অনিয়মিত হয়, তখন তারা বুঝতে পারেন যে হরমোনের সমস্যা হতে পারে, প্রথমে আমাদের কাছে অনেক সময় চলে আসেন। তো
তো এই সমস্যাগুলো যখন আমরা দেখি, রোগীর কিছু শারীরিক কিছু লক্ষণ থাকে এবং কিছু সিমটম থাকে, সেগুলো সাধারণত আমরা রোগীর ইতিহাস নিয়ে থাকি। যেমন অনেক রোগী আছেন যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু ইনজেকশন নিয়ে থাকেন, আমরা যদি ইতিহাসে পাই, তার হিস্ট্রিতে পাই সে নিচ্ছে, তখন কিন্তু তার অনিয়মিত মাসিক হতে পারে। সাধারণত ওই ইনজেকশনটা বন্ধ করে বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করলে কিন্তু এই অনিয়মিত মাসিকের সমস্যাটা অনেক সময় চলে যায়। তো রোগী কি ড্রাগ খাচ্ছে বা আগের থেকেই নিচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে অনেক রোগী আগে থেকেই মৃগী রোগজনিত কিছু ওষুধ নিয়ে থাকেন, সেগুলোর জন্য কিন্তু সাময়িকভাবে মাসিকটা অনিয়মিত হতে পারে, হ্যাঁ, বা অন্য অনেক কারণে সে হরমোনাল যদি কোনো মেডিকেশন নিয়ে থাকে, সেসব কারণে তার মাসিক অনিয়মিত হতে পারে। তো আমাদের কাছে যখন আসে তখন আমরা রোগীর এই ড্রাগ হিস্ট্রিটা নিয়ে থাকি, যেটা কিনা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা হরমোনজনিত কারণে রোগীর যে শারীরিক সমস্যাগুলো হতে পারে সেগুলো সাধারণত আমরা জেনে থাকি। যেমন হাইপোথাইরয়েডিজম বা হরমোনের ঘাটতিজনিত কারণে রোগীর ক্লান্ত লাগা, দুর্বলতা, মনে রাখতে না পারা, বা হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো সাধারণত হাইপোথাইরয়েড রোগীদের ক্ষেত্রে দেখা দেয়। হাইপার থাইরয়েড রোগীদের ক্ষেত্রে দেখা দেয় সাধারণত অতিরিক্ত খিটখিটে মেজাজ বা অতিরিক্ত টেনশন, সবসময় অ্যানশাস থাকা, বুক ধড়ফড় করা, ওজন শুকিয়ে যাওয়া অতিরিক্ত, তার ডায়াবেটিস নেই তারপরও তার ওজন শুকিয়ে যাচ্ছে। সাধারণত এইসব রোগীর লক্ষণগুলো আমরা সাধারণত হাইপার থাইরয়েড বা থাইরয়েড হরমোনের আধিক্যজনিত কারণে হতে পারে আমরা ধরে নিয়ে থাকি। এখানে আরেকটা ব্যাপার মাসিকের ক্ষেত্রে বলবো যে অনেক রোগী বলে থাকেন তার অনেক হেভি ব্লিডিং হয় বা বেশি ব্লিডিং হয়। সেক্ষেত্রে আমরা বলি প্রতি সাইকেলে যদি 80 ml এর বেশি কারো মাসিকে রক্ত যায়, তখন তাকে আমরা মেনোরেজিয়া নামে অভিহিত করে থাকি, বা আমরা সাধারণত তাকে বলি তার বেশি ব্লিডিং হচ্ছে। এবং এই মেনোরেজিয়া সাধারণত যাদের হাইপোথাইরয়েড রোগীরা থাকে তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে যারা হাইপার থাইরয়েড রোগী থাকে তাদের ক্ষেত্রে সাধারণত আমরা প্রথমে বলেছি যে মাসিকের ডিউরেশনটা, পিরিয়ডের টোটাল যে 35 দিনের বেশি হলে আমরা যেটা বলে থাকি, সেটা সাধারণত অলিগোমেনোরিয়া নামে আমরা একটা টার্মে অভিহিত করে থাকি। অর্থাৎ বছরে যদি আমরা বলে থাকি 6 থেকে 8টা মাসিক সাইকেলের কম হয়ে থাকে, তখন তাকে আমরা অলিগোমেনোরিয়া নামে অভিহিত করে থাকি, এবং সেই সময় তখন আমরা তাকে ধরে নিই অনেক সময় তাকে তার হাইপার থাইরয়েড আছে কিনা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এবং এছাড়াও প্রোল্যাকটিন লেভেল যে বেশি থাকে, সেই প্রোল্যাকটিন লেভেল বেশির জন্য রোগীর অনেক সময় দেখা যায় যে সন্তান প্রসবের পরে সাধারণত বুকের দুধ ঠিকমতো না আসা, বা বাচ্চাকে বুকের দুধ ঠিকমতো দিতে না পারা, বা আগের থেকেই হরমোনের যারা সমস্যা থাকে তাদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত একটা সমস্যা হয়ে থাকে, চোখে দেখার সমস্যাটা তার সাথে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা পিটুইটারি গ্রন্থির কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। ধন্যবাদ। অনিয়মিত মাসিক হবার পরে মানে আপনাদের কাছে রেফারেলটা কি আসলে ঠিকমতো হয়, বা আগের থেকে বেশি হচ্ছে নাকি এখনো কম হয়? এখন অনেক বেশি হয়। গাইনোকোলজিস্টরা যখন দেখেন কোনো হরমোনের সমস্যা আছে, থাইরয়েড অথবা প্রোল্যাকটিন অথবা কর্টিসলের যদি কোনো পিসিওসে, অনেক সময় আমাদের কাছে রোগীরা রেফার আসে গাইনোকোলজিস্ট থেকে। এছাড়াও আপনারা খুব ভালো বলেছেন যে রোগীরা অনেক সচেতন। অনলাইন থেকে যখনই দেখছে যে তার অনিয়মিত মাসিকে কোনো হরমোনের কারণ আছে কিনা, সে নিজ থেকে টেস্ট করে ফেলে। স্পেশালি থাইরয়েড টেস্টটা অনেকে করে ফেলে, টিএসএসটা করে ফেলে। আর টিএসএস রেফারটা আসলে আমরা পাচ্ছি, ঠিক বলেছেন। যখন রেফারের কাছে আসে থাইরয়েড, যখন আমরা দেখি হরমোন তারতম্য আছে, তখন সেক্ষেত্রে আমরা সেভাবে চিকিৎসাটা শুরু করে দিই। তখন গাইনোকোলজিস্টও ট্রিটমেন্ট করবে, এন্ডোক্রাইনালিস্টও ট্রিটমেন্ট করবে, দুজনে আমরা মিলে ট্রিটমেন্টটা করি। আচ্ছা, কিন্তু নারীদের নিজেদের কোনো ভুল আছে আসলে অনিয়মিত মাসিক হবার ক্ষেত্রে? এখন যে কারণগুলো বেশি হচ্ছে, হঠাৎ করে ওজন কমে যাওয়াটা অথবা হঠাৎ করে ওজন বেড়ে যাওয়াটা কিন্তু অনিয়মিত মাসিকের একটা কারণ। আর একটা গুরুত্বপূর্ণ ডায়েটটা ঠিকভাবে না নেওয়াটা, অথবা বেশি ডায়েটটা নিয়ে নেওয়া, ব্যালেন্স ডায়েটে না খাওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এই কোন ধরনের নারীরা মানে এগুলো বেশি করছে? আপনাদের কাছে আসছে তো অনেক বেশি। ইয়েস, যে ইয়ং জেনারেশন যারা আছে, যে ওয়েট নিয়ে সচেতন অনেক, যে ওজন কমাতে হবে আমার, তো সেক্ষেত্রে তারা অ্যাগ্রেসিভ এক্সারসাইজে চলে যায়। দেখা যায় অতিরিক্ত এক্সারসাইজের ফলেও কিন্তু অনিয়মিত মাসিক হচ্ছে, আবার ওজন হঠাৎ করে কমে যাচ্ছে। কিটো ডায়েট করছে, এক্সারসাইজ বা ডায়েট মেনটেন করছে, ওজন হঠাৎ করে কমে যাচ্ছে। এই সমস্ত নারীরাও কিন্তু আপনার অনিয়মিত মাসিকে ভুগছেন। আচ্ছা, কিন্তু ডাক্তার ফৌজিয়া, মানে যারা একেবারে খেলাধুলা পর্যন্ত করছে বা কর্মজীবী নারীদের মধ্যে যারা অত্যাধিক প্রেসারে থাকে, মানে তাদেরও এই সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। যারা কিনা অতিরিক্ত টেনশন এংজাইটিতে থাকেন, বা অনেকের সময় যারা যেসব রোগীরা ডিপ্রেশনে ভুগে থাকেন, বা কিছু কিছু ক্ষেত্রে রোগের কথা বলা থাকে, যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা নামে একটা রোগ আছে, এই রোগে যারা ভুগে থাকেন তাদের কিন্তু দীর্ঘমেয়াদে এই অনিয়মিত মাসিকটা হতে পারে।
এবং যারা খুব বেশি এক্সেসিভ এক্সারসাইজ করেন, জিমে অনেকক্ষণ সময় কাটান, বা যারা অ্যাথলেট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মাসিকটা বন্ধ থাকা দীর্ঘদিন অথবা অনিয়মিত মাসিক এগুলো কিন্তু হতে পারে। এটাকে আমরা বলি যারা লাইফস্টাইল যারা ঠিকমতো মেনটেন করেন না, ওজনটা বেড়ে যায় যাদের, তাদের কিন্তু এগুলোর সাথে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা এই হরমোনের একটা সরাসরি সম্পর্ক আছে। বলা হয় যে ওজন বাড়ার সাথে এই পিসিওএস, সেই সাথে যদি বংশগত কারণে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ঝুঁকি থাকে, সেগুলো কিন্তু এই পিসিওএস এর সাথেই কিন্তু অনেক সময় চলে আসে। কাজেই এই ওজন নিয়ন্ত্রণটা বা অনিয়ন্ত্রিত জীবনযাপনটা কিন্তু, বা বেশি টেনশন এংজাইটি করাটা, বা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ অতিরিক্ত না করে, যেটা পরিমিত পরিমাণে সেটা না করা, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমরা জানি। কাজেই এটা যদি পরিমিত পরিমাণে যারা করেন, তাদের কিন্তু সাধারণত এই হরমোনাল ইমব্যালেন্সটা হয় না। কিন্তু যারা এটা মেনটেন করে না, তাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের আসলে একটা স্ট্রেস একটা গুরুত্বপূর্ণ। অবশ্যই স্ট্রেসে থাকি, ঠিকভাবে ঘুমটা না হওয়া, আমরা স্ট্রেসে থাকি সব সময়, নিজের জন্য সময়টা আমাদের কম। যে ঘুমটা হতে 8 থেকে 12 ঘন্টা একটা ঘুম থাকে, সেই ঘুমটাও যদি ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু মাসিক অনিয়ম হতে পারে। কিন্তু এটা এমন একটা অবস্থা, মানে এটা তো দুদিকেই সমস্যা। যে সচেতন তারও সমস্যা হচ্ছে, সে হয়তো ভুলভাবে সচেতন, আবার একেবারে যে অসচেতন সেও এই প্রবলেমের মধ্যে পড়ছে। তাহলে ওজন নিয়ন্ত্রণটাকে যদি আমরা আইডিয়াল পদ্ধতিটা বলি, সেটি আসলে কি? ওজন নিয়ন্ত্রণের আইডিয়াল পদ্ধতি হচ্ছে যে একটা মানুষ, সে পুরুষ না মহিলা, তার উচ্চতা এবং টার্গেট ওয়েট আমরা যাকে বলি, সেটা অনুযায়ী ক্যালোরি ডিস্ট্রিবিউশন সব কিছুই আসলে ইম্পর্টেন্ট। আসলে ওজন মেনটেন করাটা, এটা আসলে আমরা বলি একটা প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং লাইফ লং একটা হ্যাবিট, অর্থাৎ সারা জীবন ধরে এই অভ্যাসটা তাকে মেনটেন করতে হবে। একটা সময় আমি খুব বেশি মেনটেন করলাম, বা একটা সময় পুরোপুরি ছেড়ে দিলাম, এটা না করে কনসিস্টেন্সি ধরে রাখাটা সবচেয়ে বেশি দরকার। এবং হেলদি ওয়েতে এই অভ্যাসটা যদি আমি সবসময় বজায় রাখি, তাহলে একটা হেলদি ওয়েতে আমি একটা ওয়েট লুজ করব, এবং ওয়েটটাকে মেনটেন করা এটা খুব জরুরি। এটা যদি না হয়, তাহলে খুব বেশি ওয়েট লসেরও যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, খুব তাড়াতাড়ি যারা করতে চান তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার যারা একেবারেই সচেতন না, যারা প্রথমে ওয়েট লস করে ছেড়ে দেন, তাদেরও আবার খুব দ্রুত তারা ওয়েট গেইন করেন। দুটোই কিন্তু আসলে খারাপ। কাজে ব্যালেন্স এবং মিড লেভেলে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। ডাক্তার সানজিদা ইসলাম, আপনার কাছে জানবো যে মানে বিষয়টা খুবই ট্রিকি আসলে। যেমন যত রকম বিজনেস হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এই এত ওজন কমানো হবে, বা যাদের হাতে ওজন কমানোর কথা তারা আসলে কমাচ্ছেন না, অন্য একটা গ্রুপ হয়তো মানে এটাকে মানুষকে প্রভোগ করছে। সেক্ষেত্রে এই যে আপনার হাইট ওয়েটের সাথে ব্যালেন্স করে কতটুকু থাকবে এটা নির্ধারণ করে দিবে কে? অবশ্যই তখন আবার তারা জিমে যারা আছেন তাদের কাছে আবার ওই ইনস্ট্রাক্টরের কাছে আসলে পরামর্শটা নিচ্ছে। পরামর্শ আসলে কে দিবে? আবার যেই দেখ না কেন, এটা তো মিলিয়ে নিতে হবে কারো কাছে। পরামর্শ চাই। ধন্যবাদ আপনাকে। সেটা আমরা উপদেশ দিই যে আপনার একটা ভালো ডায়েটিশিয়ানের কাছে আপনাকে প্রথমে যেতে হবে, যে আপনার ডায়েট চার্ট মেনটেন করতে হবে, আপনার হাইট ওয়েট বিএমআই অনুযায়ী আপনার ডায়েটটা কেমন সেটা সেট করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কত কেজি ওজন কমাবো সেটাকে একটা সেট করতে হবে। আমি 10 কেজি উইদিন 1 মান্থ, 1 মাসে 10 কেজি কমাবো, সেটা করা যাবে না, যেটা এখন অ্যাগ্রেসিভলি সবাই করছে। এখন এটা যে অনেকগুলো সাইড এফেক্ট আছে, সেটা আমাদেরকে সেটা জানাতে হবে। যে পুষ্টিবিদের কাছে যাবে, যে ইনস্ট্রাক্টর যারা আছে তারাও কিন্তু এই ব্যাপারে জানতে হবে যে একটা মানুষ যখন ওজন কমাতে আসবে, তার হাইট ওয়েট বিএমআই নিয়ে কতটুকু ওজন তাকে প্রতি মান্থলি কমাতে হবে, সেটা গুরুত্বপূর্ণ। ডায়েটিশিয়ানরা যেটা করেন সেটা খুব সুন্দরভাবে আমাদেরকে বলে দেন প্রতি মাসে, বা আমাদের কাছে যখন আসেন ওয়েটে নিয়ে, আমরাও কিন্তু এন্ডোক্রাইনালিস্ট ওয়েট নিয়ে এখন কাজ করছি, ওবেসিটি ম্যানেজমেন্ট যেটা বলে, তখন আমাদের কাছে আসলে আমরা পেশেন্টদেরকে আমরা বলে দিই যে প্রতি মাসে 3 থেকে 5 কেজি ওয়েটটা ভালো। 3 মাসে একটা টার্গেট রাখতে হবে, 3 মাসে 10 কেজি আপনাকে ওজন কমাতে হবে। এখন ওয়েট রিডিউসের জন্য আপনাকে ধীরে আস্তে আস্তে আপনাকে ব্যালেন্স ডায়েট এক্সারসাইজ করে ওজন কমাতে হবে। অ্যাগ্রেসিভ কোনো কিছু ভালো না, আবার ওয়েটও বেশি ভালো না। সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিই যে ডায়েটিশিয়ানের, আমাদের সাথে ডায়েটিশিয়ানের ক্ষেত্রে যুক্ত থাকে, আমরা ওষুধ দেব, কাউন্সেলিং করব, পেশেন্টকে আবার ডায়েটিশিয়ানের কাছে পাঠাতে ব্যালেন্স ডায়েটের জন্য, সেভাবে আপনাকে মেনে নিতে হবে। অথবা জিমে ভর্তি হয়েছেন, ডায়েটিশিয়ান, 3টা গ্রুপ ম্যানেজমেন্ট করে কিন্তু ওবেসিটি মেনটেন করতে হবে, ওয়েট মেনটেন করতে হবে। আচ্ছা, হরমোনজনিত সমস্যা থেকে যে অনিয়মিত মাসিক, সেটির জটিলতা কত দূর পর্যন্ত আসলে হতে পারে? কত ধরনের সমস্যায় জর্জরিত হতে পারে একজন মা বা একজন নারী?
হরমোনজনিত কারণে যে জটিলতা আমরা বলে থাকি, যেটা বলা হয় যে কোনো হরমোনজনিত কারণে যে অনিয়মিত মাসিক, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বন্ধ্যত্ব, অর্থাৎ ইনফার্টিলিটি একটা জিনিস হতে পারে। সেটা হচ্ছে যে একজন নারী তার রিপ্রোডাক্টিভ ফেজে বা পিরিয়ডে এটা নিয়ে আসলে খুব কনসার্ন থাকেন। বেশিরভাগ নারীরা আসেন যখন তাদের এই বন্ধ্যাত্বজনিত সমস্যায় তারা ভুগে থাকেন, এবং এটার জন্য যেটা হচ্ছে যে প্রথমে হরমোনটা কি হরমোনের জন্য হচ্ছে সেটা কারণটা নির্ণয় করা জরুরি, সে অনুযায়ী চিকিৎসা নেওয়াটা আসলে জরুরি। আর ইনফার্টিলিটি যেটা হচ্ছে যে আমরা এবং গাইনোকোলজিস্টরা বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা আছেন তারা আসলে একজন টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। অর্থাৎ রোগী যখন আসবে তখন একই সাথে গাইনো বিশেষজ্ঞ এবং সাথে সাথে আমাদের হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দুজনের পরামর্শ অনুযায়ী মেনে চললে তার এই ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বজনিত যে ব্যাপারটা সেটা ওভারকাম করা পসিবল, এবং তার সুস্থ আমরা একটা তার গর্ভধারণ এবং তার বাচ্চা প্রসবের ব্যাপারটাও করানো সম্ভব। কাজে এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দুজনের কাছে ফলো আপ এবং চেক আপে আসা। আমরা সাধারণত যেটা বলে থাকি যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি যখন একজন নারী প্ল্যান করবেন সন্তান ধারণে, তার অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগের থেকে এই চেক আপগুলো করিয়ে নেওয়া। কেননা একজন নারী যখন তার প্রেগনেন্সি প্ল্যান করবেন তার 3 থেকে 4 মাস আগে যদি হরমোনজনিত কারণগুলো শনাক্তকরণ এবং তার সেই অনুযায়ী চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু একটা ভালোভাবে তার গর্ভধারণটা করা সম্ভব হয়। হ্যাঁ, কারণ ধরেন কেউ যদি এই কারণে যদি কোনো কারণে গর্ভধারণ হয়ে গেল কিন্তু তার হরমোনজনিত কারণে চিকিৎসা তখনও হয়নি, তখন কিন্তু সরাসরি সেই প্রভাবটা তার গর্ভস্থ সন্তানের উপর পড়বে, এবং গর্ভস্থ সন্তানও কিন্তু এই হরমোন ইমব্যালেন্সের জন্য এফেক্টেড হবে। তার জন্মগত ত্রুটি থেকে শুরু করে যে কোনো ধরনের জটিলতা কন্টিনিউ করতে পারে। এবং দেখা যায় যে মায়ের যদি থাইরয়েডের হরমোনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু এই বাচ্চাটা যদি সেই সময় গর্ভাবস্থায় যদি ট্রিটমেন্ট করা না হয়, বাচ্চারাও কিন্তু একই ধরনের রোগ দেখা দিতে পারে। কাজেই যেসব মায়ের হাইপোথাইরয়েডিজম আছে তার কিন্তু সেসব বাচ্চাদেরও কিন্তু জন্মের পরপরই কিন্তু সেই হাইপোথাইরয়েডিজমের টেন্ডেন্সি দেখা দিতে পারে, এবং তাদের ক্ষেত্রেও জন্মের পরে বাচ্চাদের সেই ট্রিটমেন্টগুলো লাগতে পারে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ যে গর্ভধারণের সময় থেকে যখন প্ল্যানিং করবেন তখন থেকেই হরমোন বিশেষজ্ঞ এবং গাইনোকোলজিস্টের কাছে ট্রিটমেন্টগুলো নিয়ে এবং গর্ভাবস্থায় চেক আপ রাখতে হবে। কেননা গর্ভাবস্থায় হরমোনের মাত্রাগুলো ওঠানামা করতে পারে, ওষুধের মাত্রাগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, সেটা একজন হরমোন বিশেষজ্ঞই ঠিক করবেন। কাজেই ফলো আপটা এখানে খুব বেশি জরুরি। হ্যাঁ ডাক্তার সানজিদা, কিন্তু আমি জানতে চাই যে যারা বন্ধ্যাত্বে ভুগছেন তাদের মধ্যে অনিয়মিত মাসিক যাদের আছে তারা কি আপনাদের কাছে পর্যন্ত আসে, প্রবলেম সলভ হয়, তিনি সন্তান গর্ভধারণে সক্ষম হন? এই মানে পরিসংখ্যানগুলো কেমন আসলে? ধন্যবাদ। বন্ধ্যাত্বের যদি প্রধান কারণ হরমোনাল হয়ে থাকে এবং হরমোনাল কারণে অনিয়মিত মাসিক হয়ে থাকে, অবশ্যই তারা আমাদের কাছে রেফার হয়ে আসেন। সেক্ষেত্রে আমরা সার্চ করি যে কোন হরমোনটার কারণে এই অনিয়মিত মাসিক, তারপর তার বন্ধ্যাত্ব। যদি আমরা তখন সার্চ করে কোন হরমোনটা, অনেকগুলো টেস্ট করা হয় হরমোনের, অনেকগুলো হরমোন এর জন্য দায়ী থাকে। যে হরমোনগুলো আপনার মাসিকের জন্য, অনিয়মিত মাসিক অথবা বন্ধ্যাত্বের জন্য দায়ী, সেই হরমোনগুলো আমরা যদি কোনো ডিফেক্ট যেমন হাইপোথাইরয়েড যদি আমরা পেয়ে যাই, টিএসএস লেভেল হাই, তখন আমরা হরমোনটা রিপ্লেস করলে দেখা যায় মাসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে রোগীর, এবং সে ইনশাআল্লাহ 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু অনেক রোগী আছে অনেক বছর ট্রিটমেন্ট করছে, বাচ্চা হচ্ছে না, তার অনিয়মিত মাসিকের জন্য সে চিকিৎসা করছেন গাইনোকোলজিস্টের কাছে কিন্তু কোনো ফল পাচ্ছেন না। সেক্ষেত্রে আমাদের কাছে যখন আসেন, যখন আমরা যদি থাইরয়েড হরমোন ঘাটতি পেয়ে যাই, যখন হরমোন শুরু করে দেখা যায় খুব সুন্দরভাবে 6 থেকে 8 মাসের মধ্যে বাচ্চা কনসেপ্ট করছে। এছাড়া পিসিওএস, পলিসিস্টিক খুবই গুরুত্বপূর্ণ একটা এই জিনিসটা। যখন পিসিওএস হবে কোনো পেশেন্টের, তখন তার যেমন অনিয়মিত মাসিকের জন্য ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল এবং বন্ধ্যাত্ব, অনেকগুলো সমস্যা একসাথে সম্মুখীন হয়, যেটা বলে মেটাবলিক সিনড্রোম চলে আসে। তো পিসিওএস যাদের থাকে তাদের শুধু হরমোনাল চিকিৎসা না, তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার মাসিকটা ক্লিয়ার করতে হবে, তারপর যদি হরমোনের ঘাটতি থাকে তখন আমরা হরমোন রিপ্লেস করতে পারি। তো পিসিওএসের ক্ষেত্রে আমাদের অনেক রোগী আছে অনিয়মিত মাসিক, যেটা এখন অনেক পেশেন্ট আমাদের। সেক্ষেত্রে আমরা বলি আপনাকে কাউন্সিলিং করে পেশেন্টের সাথে, আপনার লাইফস্টাইলটা প্লিজ চেঞ্জ করেন। আপনি যখন আপনার ব্যালেন্স ডায়েট, আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে, তখন আপনার মাসিকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং মাসিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন ইজিলি আপনি বাচ্চা কনসেপ্ট করতে। না কিন্তু ডাক্তার ফৌজি, আমার জানার বিষয় হচ্ছে বন্ধ্যাত্বের সমস্যায় যারা যুগ যুগ ধরে ভুগে থাকেন, এদের অনেকে আছেন যারা গাইনোকোলজিস্টের কাছে চিকিৎসা নিচ্ছেন, তাদের হয়তো বন্ধ্যাত্বের খুব ভালো পড়াশোনা নেই বা ওই ধরনের ডিগ্রি নেই। আবার অনেকে আছে এখন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, এটার কোর্স আছে, এটার ওপর অনেক বেশি পড়াশোনা করে তারপরে আসলে তারা ট্রিটমেন্ট দিচ্ছেন, যারা আইভিএফ পর্যন্ত করাচ্ছেন।
কিন্তু সাধারণ গাইনোকোলজিস্ট যারা শুধুমাত্র তারা কি আসলে এই কজগুলোতে আপনাদের কাছে পাঠায় কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা পেয়ে থাকি। যারা বন্ধ্যাত্ব বিষয়ে পড়াশোনা করেছেন তারা তো অবশ্যই সে ব্যাপারে স্পেশালিস্ট, তারা তো অবশ্যই পাঠান। এছাড়াও যারা সে বিষয়ে ডিগ্রি না করেও কিন্তু যারা এমনি সাধারণভাবে গাইনোকোলজিস্ট আছে তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগী আমাদের কাছে রেফার করেন। এ ব্যাপারে আমরা আসলে যথেষ্ট পরিমাণে রোগী পেয়ে থাকি, তাদের সাহায্য সহযোগিতাও পেয়ে থাকি। এরকমও হয়েছে যে যারা সাধারণ গাইনোকোলজিস্ট তারা আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা তাদের পিসিওএস রোগীগুলোর ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের মাসিক নিয়মিতকরণ থেকে শুরু করে সবকিছু ট্রিটমেন্ট করে আমরা আবার তাদের কাছে পাঠাচ্ছি। তারা পরবর্তী পর্যায়ে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ এবং সেই সাথে সফল গর্ভধারণ হয়েছে এবং তারপরও রোগীরা আমাদের কাছেও আবার চেক আপে এসছেন। কাজেই এই ধরনের ঘটনা কিন্তু অনেক হচ্ছে। কাজেই এখন এটার সফলতার হার আমি বলবো আমাদের এবং জয়েন্ট টিম এফোর্ট আমরা যদি বলে থাকি এটা কিন্তু যথেষ্ট হারটা এবং ধীরে ধীরে বাড়ছে, এই ব্যাপারে আমি আশাবাদী। হরমোনজনিত সমস্যায় অনিয়মিত মাসিক যে হচ্ছে এটি আসলে পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কত ধরনের বা সহজ কিনা? পরীক্ষাগুলোর মধ্যে আমরা যখন রোগী আমাদের কাছে এসে কমপ্লেন করে অনিয়মিত মাসিক হচ্ছে বা আমরা রেফার পাই, সেক্ষেত্রে আমরা কিছু হরমোন আমরা চেক করি। সেক্ষেত্রে থাইরয়েড হরমোন দেখতে পারি, টিএসএস, FT4 থাইরয়েড হরমোনটা কেমন আছে, সেরাম প্রোল্যাকটিন লেভেলটা আমরা দেখি, আলট্রাসোনোগ্রাম করে দেখি ওভারিটা কেমন আছে। এছাড়াও FSS LH পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এই হরমোনটা তারতম্য হয়ে থাকে, এস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা। এছাড়াও সেরাম কর্টিসল যদি আমরা পেশেন্টের ওয়েট গেইন হচ্ছে, রিসেন্টলি ওয়েট গেইন, হাইপারটেনশন, কুশিং-গোয়েটস ফেস আমরা ক্লিনিক্যালি পেয়ে যাই, তখন আমরা কর্টিসল লেভেলটা চেক করে হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা সেটা আমরা দেখে নিই। আর যদি কোনো সমস্যা পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট করে চিকিৎসা শুরু করে দিই। আচ্ছা, চিকিৎসার পদ্ধতিগুলো এবং ডিউরেশন, মানে নিয়ন্ত্রণে আসার সময়সীমা সবকিছু নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। এটা নির্ভর করছে যে তার কোন হরমোনের জন্য তার সমস্যাটা হচ্ছে, সেটা অনুযায়ী তার ডিউরেশন, চিকিৎসার স্থায়িত্বটা নির্ভর করছে। হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে 3 থেকে 4 মাসের মধ্যেই সাধারণত রোগী যদি ঠিকমতো নিয়ম মেনে চলেন, ওষুধগুলো খান, তার সমস্যাগুলো কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসে এবং হরমোনগুলো যখনই নর্মাল লেভেলে চলে আসে। কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, সেই সময়টা সাধারণত সবার ক্ষেত্রে লাগে না। আর যেটা হচ্ছে PCOS এর ক্ষেত্রে সাধারণত এটি দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা প্রক্রিয়া। সাধারণত দেখা যায় যে কারণ PCOS এর একটা উল্লেখযোগ্য একটা মানে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, বা আমি বলবো মেইন চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ওজন কমানো। সাধারণত দেখা যায় যে আমরা ওষুধ দিচ্ছি চিকিৎসার জন্য, কিন্তু রোগী যতক্ষণ না পর্যন্ত ওজন না কমাচ্ছে তার হরমোনাল ইমব্যালেন্স কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না। কাজেই ওজন কমানোটা যদি এফেক্টিভলি রোগী যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তার হরমোনাল ইমব্যালেন্স ঠিক হবে। সেই সাথে আমরা যেসব ওষুধ প্রেসক্রাইব করছি সেগুলো যদি ঠিকমতো খায় তাহলে তার খুব দ্রুতই দেখা যায় 6 থেকে 8 মাসের মধ্যে সাধারণত PCOS এর হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয়ে গেলে সাধারণত সে স্বাভাবিকভাবে পরবর্তী তার প্ল্যানিং করতে পারে। কিন্তু যদি এটার ব্যত্যয় হয় এবং রোগী অনেক সময় অধৈর্য হয়ে যান, ওজন কমানো বা দীর্ঘমেয়াদে ওষুধ খেতে অনেকে চান না, তো সেই ক্ষেত্রে PCOS রোগীদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে। এছাড়াও PCOS রোগীদের কারো ক্ষেত্রে ডায়াবেটিস এবং হাই প্রেশার এবং হাই কোলেস্ট্রলের মতো সমস্যাগুলো থেকে থাকে, সেজন্য অনেক ওষুধ যোগ হয়। কাজে অনেক ওষুধের চাপে কিন্তু অনেকে চিকিৎসাটা দীর্ঘমেয়াদে নিতে অনেকে মানে আগ্রহ হারিয়ে ফেলেন। এক্ষেত্রে আমাদের চিকিৎসার একটা ভূমিকা হচ্ছে কাউন্সেলিং, এবং PCOS রোগীদের একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগীদের কাউন্সেলিং করতে হয় দীর্ঘমেয়াদে যেন তারা চিকিৎসাগুলো নেন সেটার জন্য। আর 3 নম্বর যেটা আমরা বলি যে প্রোল্যাকটিন লেভেল যাদের বেশি থাকে তাদের কিছু টেস্ট এবং পরীক্ষার মাধ্যমে যখন আমরা নিশ্চিন্ত হই, এক্ষেত্রে আমাদের পিটুইটারি গ্রন্থির MRI বা ইমেজিং পর্যন্ত করা লাগতে পারে। তাহলে সে অনুযায়ী চিকিৎসা দিয়ে যখন আমরা রোগীর হরমোনটাকে নর্মাল লেভেলে নিয়ে আসতে পারবো এবং তখন সেটা তার কাঙ্ক্ষিত রেজাল্ট সে যদি পেতে চায় সেটা করা সম্ভব। আর আরেকটা ব্যাপার হচ্ছে কুশিং সিনড্রোম যেটা বলা হচ্ছে, যেটা কর্টিসল হরমোনের আধিক্য। এটা দুইভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিভিন্ন রোগের কারণে, একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি অথবা অ্যাড্রেনাল গ্রন্থির কিছু রোগের জন্য কর্টিসল হরমোন এক্সেস হয়ে থাকে, যার কারণে সেটা চিকিৎসা ব্যবস্থা, ওষুধ এবং কিছু কিছু ক্ষেত্রে সার্জারি সেটার প্রয়োজন লাগতে পারে। যাদের সার্জারির প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে এবং তাদের ফলো আপটাও জরুরি। আর কিছু কিছু রোগের ক্ষেত্রে আমি বলবো বেশ কিছু কমন সিনারিও আমাদের দেশে অনেকে আছে স্বাস্থ্য ভালো করার জন্য নিজে থেকেই স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘমেয়াদে গ্রহণ করে থাকেন।
এছাড়া অনেক রোগী আছে, যেমন ধরেন কারো যদি বাতের সমস্যা থেকে থাকে বা কানেকটিভ টিস্যু ডিজিজ, অনেক নারীদের এসএলই রোগ থাকে বা অনেক ধরনের রোগ থাকতে পারে, সেই সব রোগের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদে কর্টিসল ওষুধটা বা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমাদের অ্যাজ এ হরমোন বিশেষজ্ঞ আমাদের উচিত রোগীকে এ ধরনের রোগী পেলে বলা, কারণ দীর্ঘমেয়াদে স্টেরয়েড হরমোন জাতীয় ওষুধগুলো বাইরে থেকে গ্রহণ করলে শরীরে কর্টিসল হরমোন প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে এবং প্রথমে অর্থাৎ আধিক্য হবে এবং পরে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। তো এই পর্যায়গুলো আমরা আসলে হরমোন বিশেষজ্ঞরাই ধরতে পারি এবং রোগীকে তখন, যেসব রোগীরা নিজে থেকে নিচ্ছে স্বাস্থ্য ভালো করার জন্য, তাদেরকে পরামর্শ হচ্ছে এই ধরনের ওষুধগুলোর প্রভাব দীর্ঘমেয়াদে ক্ষতিকর, নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না এবং এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই জাতীয় কোনো ওষুধ সেবন করা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার সানজিদা ইসলাম, আপনার কাছে জানবো যে মানে এই অনিয়মিত মাসিক থেকে কখনো কি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে কিনা, বা লাগলে আপনারা কোথায় রেফার আমরা করেন? এন্ডোক্রাইনোলজিস্ট মেডিসিনের পার্ট। হ্যাঁ, অনিয়মিত মাসিকের ক্ষেত্রে যদি কোনো টিউমার থেকে থাকে ওভারিয়ান, সেটা গাইনোকোলজিস্টরা ভালো জানেন, সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিওর থাকতে পারে সেখানে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি না। আচ্ছা, ডাক্তার ফৌজিয়া আনার, আপনার কাছে জানবো যে অনিয়মিত মাসিকের এই সমস্যাটা মানে এটা কি আসলে খুব জটিল ধরনের সমস্যা কিনা, একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে রোগীরা আসলে এটাকে কতটা আমলে নেয়, বা এটি ভালো হতে মানে কেমন সময় আসলে লাগে, আপনারা যেভাবে চান সেভাবে তারা আসলে সাড়া দেয় কিনা? প্রথম কথা, অনিয়মিত মাসিক কী কারণে হচ্ছে সেটার উপর এটার উত্তরটা আছে। যদি খুব সাধারণ কিছু কারণ হয়ে থাকে, রোগীদেরকে বুঝিয়ে বললে, তাদেরকে ইনশিওর করলেই ব্যাপারটাকে তারা স্বাভাবিকভাবে নেয়। আর আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু ওষুধের কারণে বলেছি, সেই ওষুধগুলোর কারণে যদি সাময়িকভাবে অনিয়মিত মাসিক হয়ে থাকে, তাহলে সেটা বন্ধ করলেই সাধারণত সেটা ভালো হয়ে যায়। আর যেসব কারণে আমরা বললাম যে হরমোনজনিত কারণ যেগুলো আছে, সেগুলোর কারণে আসলে এক এক হরমোনাল ট্রিটমেন্টের ডিউরেশন আসলে এক এক রকম হবে। আমরা একটু আগে বলেছি যে হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত 3 থেকে 6 মাস, এর বেশিও কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে। আর সাধারণত মানে প্রোল্যাকটিন লেভেল বেশির জন্য যেগুলো সমস্যা থাকে, সেগুলো মোটামুটি একই রকম সময় লাগে, কিন্তু পিসিওএস এর ক্ষেত্রে সময়টা বেশি লাগতে পারে। 6 মাস কারো ক্ষেত্রে 2 থেকে 3 বছর, কারো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে। কাজেই এটা নির্ভর করছে কী ধরনের সমস্যার জন্য হচ্ছে সেটার উপর। আরেকটা ব্যাপার, কর্টিসল হরমোনের আধিক্যের জন্য বা কুশিং সিনড্রোমের জন্য যেটা হচ্ছে, সেটা নির্ভর করবে যে কী কারণে হচ্ছে। যদি কোনো বাইরে থেকে স্টেরয়েডজনিত কারণে এটা হয়ে থাকে, তাহলে সেই ওষুধটা বন্ধ করে দিলেই সাধারণত 9 মাস থেকে 1 বছরের মধ্যে জিনিসটা নর্মাল হয়ে যায়। আর যদি সার্জারি লাগে, তাহলে আরেকটু বেশি সময় লাগতে পারে এবং নিয়মিত ফলো আপটা আসলে গুরুত্বপূর্ণ। কেননা সার্জারির পরেও সাধারণত দেখা যায় যে যারা সার্জারির পূর্বে আধিক্য রোগে ভুগছিলেন কর্টিসল হরমোনে, সার্জারি করার পরে অনেক রোগী সাধারণত এটার আবার ঘাটতি দেখা যায়, কর্টিসল হরমোনের ঘাটতি। সেক্ষেত্রে আবার আলাদাভাবে ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে। কাজে সব কিছুই হচ্ছে ফলো আপের ব্যাপার। যে কোনো হরমোনজনিত কারণে আসলে মেইন চিকিৎসার সফলতা নির্ভর করে রোগী কতটুকু মোটিভেটেড হয়ে ফলো আপে আসছেন। কেননা ফলো আপ যদি হারিয়ে যায়, রোগীগুলো যদি না আসেন, তাহলে দেখা যায় দীর্ঘমেয়াদে একটা হরমোনাল ইমব্যালেন্স নিয়ে রোগীরা জীবনযাপন করছেন। আর যেহেতু উল্লেখযোগ্য সংখ্যক মহিলারা সাধারণত নিজের স্বাস্থ্যটাকে একটু গুরুত্ব কম দেন, সাধারণত তীব্র পর্যায়ে না গেলে সহনীয় পর্যায়ে যখন বাইরে চলে যায়, তখন সাধারণত তারা ডাক্তারের শরণাপন্ন হন। কাজে এক্ষেত্রে রোগীদের প্রতি আমাদের অ্যাডভাইস থাকে যে নিয়মিত যদি চেক আপ করেন, তাহলে আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখলে আপনি আপনার পরিবারের সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারবেন, পরিবারের সবার সব কিছু সাহায্য করতে পারবেন। কাজে এটা গুরুত্বপূর্ণ ফলো আপটা। ডাক্তার সানজিদা ইসলাম, যদিও আপনারা আসলে সার্জারি করেন না, হয়তো রেফার করে দেন, কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন কত % রোগীদের লাগে এবং কখন আপনারা আসলে রেফার করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে হরমোনগুলোর কথা বলেছি, থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন লেভেল, কর্টিসল, সবগুলোতে ক্ষেত্রে যদি আমরা দেখা যায় থাইরয়েডের সমস্যা থেকে থাকে, অনেক সময় গলগণ্ড নিয়ে আসে পেশেন্টরা। হাইপোথাইরয়েড বলি আর হাইপারথাইরয়েডিজম বলি। যদি পেশেন্টের গলগণ্ড থাকে বা থাইরয়েডে কোনো অ্যালার্জ থাকে, থাইরয়েডে কোনো প্রবলেম থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু হাইপারথাইরয়েডিজম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ইন্টারভেনশন আছে যে থাইরয়েড হরমোনের কারণে যদি পেশেন্টের অনিয়মিত মাসিক হয়, সেই হরমোন লেভেলটা কমানোর জন্য সার্জিক্যাল একটা প্রসিডিউর দরকার হয়। সেক্ষেত্রে আমরা ইএনটি সার্জনের কাছে রেফার করে দিই থাইরয়েড অপারেশনের জন্য। আর যদি প্রোল্যাকটিন নেওয়ার জন্য
অনিয়মিত মাসিক হয়ে থাকে, যেটা প্রোল্যাক্টিনোমা অথবা পিটুইটারি টিউমারের কারণে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হয়, যে পিটুইটারি টিউমারের অপারেশন লাগতে পারে তার এই পিরিয়ডটা রেগুলেশন করার জন্য অথবা তার ফার্টিলিটি ডেভেলপ করার জন্য। তখন আমরা নিউরোলজিস্টের কাছে রেফার করে দিই পিটুইটারি সার্জারির জন্য। আর যদি কর্টিসলের জন্য হয়ে থাকে, যেটা কুশিং সিনড্রোম বলেছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিউমার থাকে যার কারণে কুশিং সিনড্রোম হচ্ছে, অথবা সেক্ষেত্রে আপনার ওইখানে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয় টিউমারের অপারেশনের জন্য অথবা অ্যাড্রিনাল অপারেশনের জন্য। ধন্যবাদ। ডাক্তার ফৌজিয়া, আপনি ফলো আপের কথা বলছিলেন, দুটি বিষয়, একটা হচ্ছে যে মায়েরা বা নারীরা যেতে চান না, আর একটা হচ্ছে যে পরিবার বা পরিস্থিতি অনেক সময় অ্যালাউ করে না তাদেরকে, কিন্তু ফলো আপটা আসলে কতদিন পর্যন্ত থাকবেন, এটার ডিউরেশন কীরকম, বা আপনারা বললে আসলে সেই অনুযায়ী রোগীরা আসে কিনা? বেশিরভাগ ক্ষেত্রে যে ফলো আপের যে ব্যাপারটা, সেটা হচ্ছে রোগীদেরকে যদি প্রথম থেকে বুঝিয়ে বলা যায়, বেশিরভাগ রোগী আসেন। কিন্তু কিছু কিছু রোগী আছে যারা পারিবারিক কারণে হোক বা নিজের বিভিন্ন কারণে হোক, নিজস্ব কারণে হোক, তারা সেই ফলো আপটা যখন করেন না, তখনই আসলে তারা জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। এবং এটা হচ্ছে বেশিরভাগ হরমোনাল ব্যাপারগুলো আমরা যেটা বলি যে সাধারণত জিনিসটা লাইফ লং। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের বেশিরভাগ রোগীর ওষুধ কিন্তু দীর্ঘমেয়াদে খাওয়ার প্রয়োজন হয়। হয়তো হরমোনের উঠানামা অনুযায়ী, তারতম্য অনুযায়ী তার ওষুধের মাত্রাগুলো কম বেশি হয়, বা কিছু সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা যায়, সেটা আমরা চিকিৎসকরাই নির্ধারণ করে থাকি যে কতটুকু সময় সে ওষুধ ছাড়া থাকতে পারবে। কিন্তু এটাও কিন্তু ফলো আপে আসলে বোঝা যায়, কারণ ফলো আপে যদি আসে তখন হরমোনের মাত্রা অনুযায়ী আমরা তাকে অ্যাডভাইস করতে পারি যে হ্যাঁ, সাময়িকভাবে আপনি ওষুধটা বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব রোগীর কারো কারো ক্ষেত্রে সারা জীবন এবং দীর্ঘমেয়াদে ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। সেই কারণে ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ, সেটা থাইরয়েডের সমস্যায় হোক বা পিসিওসের সমস্যায় হোক, বা দেখা যায় কর্টিসল লেভেলের আধিক্য, বা অথবা প্রোল্যাক্টিন হাই লেভেলের, অথবা অন্য কোনো কারণেও হতে পারে। আবার এমনও তো হয় যে আপনার যে ওষুধ আপনারা একবার দিয়ে রেখেছেন, এটাই বহুদিন খেয়ে তারপর আপনাদের কাছে আসছে। যেসব ক্ষেত্রে মানে বহুদিন হয়তো একই ডোজে খাচ্ছেন, যে ওষুধের ডোজটা তার দীর্ঘমেয়াদে ওই একই ডোজে খাওয়ার সেবনের প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু উনি ফলো আপে আসেন নাই, তার ওষুধের ডোজটা পরিবর্তন হয় নাই, সে কারণে তিনি দেখা যায় যে অনেক সময় অন্যরকম সমস্যা নিয়ে আসতে পারেন। ডোজের আধিক্যের জন্য কিছু কিছু সমস্যা সাময়িকভাবে দেখা দিতে পারে। এই ফলো আপের সাথে তো আপনারা পরীক্ষা নিরীক্ষাও দিয়ে থাকেন, একটা প্রতি ফলো আপে অবশ্যই পরীক্ষা দিন, হরমোন লেভেলটা কোন পর্যায়ে আছে সেটা জানাটা গুরুত্বপূর্ণ, এবং সেটার উপরে চিকিৎসা ব্যবস্থাটা নির্ভর করে। চেঞ্জ হয়। ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। আচ্ছা ডাক্তার সানজিদা ইসলাম, আমি জানতে চাই যে মাসিক শুরু হবার পর থেকে মেনোপজাল স্টেজ পর্যন্ত যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যের মানে কোন সময়টাতে আসলে অনিয়মিত মাসিক হয়, নাকি যে কোনো সময় হতে পারে? যে কোনো সময় হতে পারে। আমরা বলি ম্যানার্কি, যখন পিরিয়ড শুরু হয়, মাসিক শুরু হয়, মানে এটা হরমোনাল জনিত কারণ হলেও যে কোনো সময় হতে পারে। হতে পারে। আপনার যখন মাসিক শুরু হবে সেটাকে আমরা ম্যানার্কি বলি। মাসিক হওয়ার 6 মাসের মধ্যে মাসিক নাও হতে পারে, সেটা নর্মাল, যেটা আমরা বলি নর্মাল হতে পারে। এছাড়া পেরিমেনোপজ যেটা বলি, মাসিক বন্ধ হওয়ার আগ মুহূর্তে আপনার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে, অনিয়মিত হতে পারে, এই দুটো জিনিস নর্মাল। এছাড়া এই মাসিক শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণে মাসিক অনিয়মিত হতেই পারে। আচ্ছা ডাক্তার ফৌজিয়া, এখানে জেনেটিক্যাল কোনো কজ আছে কিনা, মানে কাদের বেশি হচ্ছে সেক্ষেত্রে? বলা হয় যে বেশ কিছু হরমোনাল রোগে সাধারণত জেনেটিকের ব্যাপার স্যাপার থাকে। যেমন আমরা বলি যে এক্ষেত্রে পিসিওএস একটা উল্লেখযোগ্য একটা ব্যাপার, যেখানে দেখা গিয়েছে যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের আধিক্য এবং পিসিওএস, এগুলো হচ্ছে একই সুতোয় গাঁথা রোগ, যেটাকে আমরা কম্বাইন্ডে বলতে পারি মেটাবলিক সিনড্রোম। এবং দেখা যায় যে এই যেহেতু ডায়াবেটিসের একটা পারিবারিক ইতিহাস থাকলে তার মধ্যে বংশধরদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং দেখা গিয়েছে যে পিসিওএসের ব্যাপারটা অনেকটা কাছাকাছি। এটার ক্ষেত্রেও বেশ কিছু গবেষণায় দেখা গেছে এখানে জেনেটিক ব্যাপারগুলো আছে। সাধারণত হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে, সব রোগীর ক্ষেত্রে নাই। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিছু কিছু রোগী থাকতে পারে, এবং যাদের ইতিহাস নেই তাদেরও কিন্তু নতুন করে হাইপো কিংবা হাইপারথাইরয়েডিজম উভয়ই হতে পারে। এবং সেই একই কথা প্রযোজ্য হচ্ছে যে কর্টিসল লেভেলের আধে কুশিং সিনড্রোম বা হাইপারপ্রোলেক্টেমিয়া যাদেরকে আমরা বলছি, তাদের ক্ষেত্রে এটা নতুন করে যে কারো হতে পারে। সব হরমোনাল রোগের ক্ষেত্রে যে জেনেটিক ব্যাপারগুলো থাকবে, ব্যাপারটা এমন নয়। ডাক্তার সানজিদা, যে যাদের এই সমস্যাগুলো নিয়মিতভাবে হচ্ছে তাদের হিস্ট্রি তো আপনারা অনেক ভালো জানেন, একেবারে সুস্থ একজন কিশোরী
তিনি যেন এই সমস্যার মধ্যে না পড়েন, প্রথম থেকে আসলে কেমন জীবনযাপন দরকার বা কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? ধন্যবাদ আপনাকে। কিশোরীরা যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তাদের মধ্যে বেশি হয়ে থাকে এবং অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে কিশোরীরা বেশি আসেন, তার পরিবার নিয়ে আসে। সেক্ষেত্রে তাদের কাছে এবং তাদের প্যারেন্টসদের কাছে আমাদের অ্যাডভাইস হচ্ছে একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে, ওয়েট মেনটেন করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, কারণ এই কিশোরীদের বয়সে কিন্তু হরমোন অনেকগুলো পরিবর্তন শরীরে আসে এবং এই সময়টা দেখা যায় হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে কিশোরীদের, ঠিকভাবে খাবার খাচ্ছে না, স্কুলে অনেক এক্সাম থাকে, অনেক স্ট্রেস থাকে, ঠিকভাবে খাবার খাচ্ছে না, তারপরে হরমোনাল ইমব্যালেন্স তো আছে। সেক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে অবশ্যই আপনাকে প্রতিদিন একটা ব্যায়াম যেটা আপনার ডেইলি লাইফে ব্যায়ামের একটা সময় রাখতে হবে, আপনাকে 30 থেকে 40 মিনিট আপনাকে অবশ্যই এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। ডায়েটটা ঠিক রাখতে হবে, স্কুলের টিফিনটা কেমন হচ্ছে প্যারেন্টসদের বলে আপনার সেদিকে খেয়াল রাখতে হবে, ফাস্টফুডটা কমাই দিতে হবে ওজন নিয়ন্ত্রণের জন্য। তাহলে একটা ব্যালেন্স ডায়েট, অ্যাক্সেস ভেজিটেবল, মিনারেলস এবং ভিটামিনগুলো তার ডায়েটে থাকছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে চেক আপ করতে হবে, যদি কখনো অনিয়মিত মাসিক হয় অবশ্যই আমাদের সাথে গাইনোকোলজিস্ট আর এন্ডোক্রাইনোলজিস্টের কাছে এসে দেখতে হবে কেন মাসিকটা অনিয়মিত হচ্ছে। অনেক পেশেন্ট আসে 2-3 মাস পর আসে, আমরা বলি যে প্রথম সাইকেলটা যদি কখনো মিস হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি যেন আমাদের কাছে এসে দেখে নেয় যে কেন মাসিকটা ইরেগুলার হচ্ছে। তবে এটি অবশ্যই নিয়ন্ত্রণযোগ্য। অবশ্যই নিয়ন্ত্রণযোগ্য যদি ঠিকমতো লাইফস্টাইল মেনটেন করা হয়, ঠিকমতো এক্সারসাইজ করা হয়, ওজনটা নিয়ন্ত্রণে রাখা যায় এবং যদি সেই সাথে ওষুধ সেবন করা যায়। অবশ্যই এটা আমি বলবো নিরাময়যোগ্য এবং প্রতিহত করা যায়, প্রিভেন্টেবল, এটা অবশ্যই। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনিয়মিত মাসিক কারো জন্য বিক্ষিপ্ত সমস্যা, কিন্তু কারো জন্য খুবই ধারাবাহিক সমস্যা যেটি নানা ধরনের জটিলতা তৈরি করে। যখনই সমস্যা হচ্ছে সাধারণভাবে আপনারা গাইনোকোলজিস্টের কাছে যান। যদি জেনে যান এটি আপনার হরমোনজনিত সমস্যার কারণে হয়েছে তাহলে অবশ্যই একজন এন্ডোক্রিনোলজিস্টের শরণাপন্ন হন এবং সুস্থ থাকুন এবং একই সঙ্গে আপনারা ভালো থাকুন সবাই।